জেসমিন বেগম সোফায় বসে চোখের পানি ফেলছেন। আজ ৩ মাস যাবৎ গুলবাহার খুব বেশি বিগড়ে গেছে, অবাধ্যতা বেড়েছে বহুগুণ। তবু জেসমিন বেগম অপেক্ষায় আছেন, একদিন তার মেয়ে সব বুঝবে। জেসমিন বেগম বিধবা হন যখন গুলবাহারের ২ বছর। গুলবাহারের দাদা দাদি নেই, চাচা ফুপিও নেই। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন গুলবাহরের বাবা। গুলবাহরও তার মা বাবার একমাত্র মেয়ে। তবে এখন শুধু মায়ের একমাত্র মেয়ে। স্বামী মারা যাওয়ার পর জেসমিন বেগম তার শিক্ষাকে কাজে লাগাতে সিলেট অগ্রগ্রামী স্কুলে শিক্ষকতা শুরু করেন। স্বামী রেখে যাওয়া বাড়িটাই এখন মা মেয়ের শেষ সম্বল। একটা কাজের মেয়ে রাখেন ছোট্ট গুলবাহরকে দেখে রাখার জন্য। সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত তিনি স্কুলে থাকেন। বাসায় এসে গুলবাহরকে গোসল করানো খাওয়ানো সব সম্পূর্ণ করেন। আবার বিকেলে বাসায় কয়টা স্টুডেন্ট আসতো প্রাইভেট পড়তে। এইভাবেই হাজার ব্যস্ততায় আদর যত্ন করে বড় করেন গুলবাহরকে। আম্মু আম্মু আম্মু, বয়রা হয়ে গেছো নাকি? শুনতে পারছো না ডাকছি যে? জেসমিন বেগম চোখের পানি মুছে দৌড়ে আসেন মেয়ের রুমে। এতক্ষণ কাঁদছিলে কথাটি লুকিয়ে। তিনি হেসে বলেন, সরি মামনি, রাগ করো না, একটু চোখ লেগে গেছিল। গুলবাহার কপাল কুঁচকে তাকায়, বিরক্তি নিয়ে বলে, এতটা কেয়ারলেস কেমনে হয় একজন শিক্ষিকা মা? মেয়ের বন্ধু বান্ধব এসেছে বাসায়, ওদের খেয়াল না রেখে ঘুম আসে কোনো মায়ের? মনের ব্যথা লুকিয়ে তিনি হাসিটা দীর্ঘ করে বলেন, আমি তো আসছিলামই, তুমি তো তাড়িয়ে দিয়েছিলে মামনি। গুলবাহার মায়ের বকবকানি একদমই নিতে পারে না। ইচ্ছে হয় অনেকগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু রুমে অনেক ফ্রেন্ড আছে, তাই নিজেকে কন্ট্রোল করে বলল, ওদের নাস্তার ব্যবস্থা কি করলা? সুমি রাত ছিল, এতক্ষণে হয়তো শেষ রান্না, জাস্ট 2 মিনিট, আমি নিয়ে আসছি। জেসমিন বেগম বেরিয়ে যান। গুলবাহারের মাথার রক কাঁপছে রাগে। সুমিকে দিয়ে রান্না সে একদম পছন্দ করে না। ফ্রেন্ডদের দিকে হেসে তাকায়, বলে, তোরা আড্ডা দে, আমি আসছি। জেসমিন বেগম রান্নাঘরে আসেন, খ্যাক করে গলা পরিষ্কার করে সুমিকে বলেন, কী রে কতটুকু? জি খালাম্মা, শেষ। দেখিস 19-20 যেন না হয়। মেয়ের বকা শোনাইস না। আপনি মা হইয়া মেয়েরে এত ডরাইন কেন খালাম্মা? জেসমিন বেগম হাসল, বলল, তুই বুঝবি না। রান্নাঘরে গুলবাহারের আগমন। কপাট রাগ নিয়ে মাকে বলল, ব্রেড পকোড়া স্যান্ডউইচ কতটা বাজেভাবে সুমি বানায় জানো না তুমি? তবু ওরে কেন এই দায়িত্ব দিছ? আমি শিখিয়ে দিছি মামুনি, সত্যি মজা হয়েছে, খেয়ে দেখ। তবু বাসায়ই তো থাকো এখন, গ্রীষ্মের বন্ধ স্কুল, নিজে রাঁধলে কি এমন হতো? সুমি ফোড়ন কাটল, খালাম্মার শরীরটা ভালো না আফা। আপনি তো খোঁজ রাখেন না, ডাক্তার কইছে আগুনের কাছে কম থাকতে। গুলবাহার সুমিকে ধমক দেয়, তারপর মার দিকে রেগে একবার তাকিয়ে চলে যায়। সুমি ঠোঁট বাঁকায়। জেসমিন বেগমকে বলে, খালাম্মা মেয়েরে শাসন কইরেন, নইলে দেখবেন আর হাতের মুঠোই নাই। আপনার মাইয়ারে আমার একটুও ভালো লাগে না, খালি আপনের লাইগা কাম করতে আয়। জেসমিন বেগম হেসে ব্রেড পকোড়া বড় চ্যাপটা প্লেটে নেয় আর বলে, এমন করে বলিস না, আমার তো মেয়ে, আমি ছাড়া ওর কে আছে? আর ওরে ছাড়া আমারই বা কে আছে? আপনার কেউ না থাকতে পারে, কিন্তু আপনার মাইয়ার অনেক পোলা বন্ধু আছে, ডাইনির মতো কতগুলো মেয়ে বান্ধবী আছে। চুপ কর, জলদি সব কিছু সাজিয়ে দে, বাচ্চাগুলো অনেকক্ষণ হয়েছে আসছে। গুলবাহারের রুমে একটা মিউজিক বক্স আছে, মায়ের আলমারি থেকে টাকা চুরি করে সে কিনেছে। নিশা গুলবাহারকে বলল, গান দে একটা, একটু নাচি সবাই, বোরিং হয়ে যাচ্ছি। গুলবাহার একটু নিভে মিউজিকের আওয়াজ জেসমিন বেগমকে অসুস্থ করে দেয়, তাই সে বলল, ফোনে গান দিচ্ছিস, ওয়েট। নিশা আক্ষেপ নিয়ে বলল, দূর, ভাবলাম সবাই একসাথে হয়েছি, একটু গান বাজিয়ে নাচব, আনন্দ করব। গুলবাহারের মতো পাল্টে যায়। নিশার হাত ধরে বলে,
বেবি, মন খারাপ করছিস কেন? ওয়েট, মিউজিক বক্স অন করছি। নিশা, ইকরা, রিনি, জুয়ায়েদ, রাফি সহ বাকি ছেলেগুলি উল্লাসিত হয়ে বলল, হিপ হিপ হুররে। জেসমিন বেগম আর সুমি ব্রেড পকোড়া, স্যান্ডউইচ, কোক পানি দিয়ে চলে যায়, কিন্তু খাওয়ার তালে নেই গুলবাহারের ফ্রেন্ড মহল। তারা নাচের তালে। জেসমিন বেগম রুমে এসে দরজা লাগিয়ে দেন। তিনি একদম নিতে পারেন না এত আওয়াজ, মাথা ধরে আসে, কিন্তু কিছু করার নেই। মেয়েকে মানা করা যায় না এখন কিছুতে। এই তো 1 মাস আগে প্রথম গুলবাহার ছেলে ফ্রেন্ড নিয়ে আসে বাসায়। তা নজরে পড়ে এলাকার মানুষের। আবার মিউজিক বক্স চলছিল উচ্চ আওয়াজে। জেসমিন বেগম বাড়ি ফিরছিলেন, তখন শফিকের বাবা জেসমিন বেগমকে আটকিয়ে বলেন, আপনি মেয়েদের স্কুলের একজন গুণী শিক্ষিকা, মেয়েদের শিক্ষা দেন, আর সেখানে নিজের মেয়ে এসব কি জামা কাপড় পরে? আজ আবার দেখলাম এক ঝাঁক ছেলেকে নিয়ে বাসায় ঢুকতে। শুনে জেসমিন বেগম আহত হন। এর মাঝে আরেকজন এসে বলল যে নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেনি, সে অন্য মেয়েদের কিভাবে দিবে ভাই? জেসমিন বেগমের বুক ভারী হয়ে আসে। এমন কথা কখনো শুনতে হবে ভাবেনি। স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর হেসে বলেন, বাচ্চা মেয়ে, বুঝে কম, আমিও ওকে বোঝাবো। অনেকটা রাগ নিয়ে তিনি বাসায় ঢুকেন। কলিং বেল চাপতেই সুমি এসে দরজা খুলে দেয়। তিনি ভ্যানিটি ব্যাগ সোফায় রেখে মেয়ের রুমে আসেন। রাগ নিয়ে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেন মেয়ের গালে। গুলবাহার স্তব্ধ হয়ে যায়। তিনি রাগ নিয়ে বলেন, আমি তোমায় এই শিক্ষা দিয়েছি গুলবাহার? নৈতিকতা শিখাইনি তোমায়? এভাবে সমাজের চোখে আমাকে নিচু করে তুমি কি পাচ্ছ? গুলবাহার আহত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। চোখ লাল হয়ে এসেছে। রুমে উপস্থিত সব ফ্রেন্ডরা বেরিয়ে যায়। জেসমিন বেগম চলে আসেন নিজের রুমে। ওনার খুব কষ্ট হচ্ছে। এই প্রথম তিনি মেয়েকে মেরেছেন, একটা মাত্র মেয়ে, যাকে নিয়ে তার দুনিয়া। আজ সেই মেয়ের গালে হাত তুলতে তিনি বাধ্য হয়েছেন। চোখের চশমাটা খুলে তিনি গোসলে ঢুকেন। গোসল থেকে বেরিয়ে মেয়ের রুমে আসেন। দেখেন দরজা লাগানো। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি। হয়তো মেয়ে তার কাছে শুয়ে। তিনি ড্রয়িং রুমে আসেন। সুমিকে ডেকে বলেন, কী রে সুমি, খেয়েছিস? তোর আফামনি খেয়েছে? হ খালাম্মা, আমি খাইছি, আফা খাই নাই। ডেকে নিয়ে আয়। আচ্ছা খালাম্মা। সুমি একটু পর এসে বলে, আফা সাড়া দেয় না, রাগ করছে, আজ ছেড়ে দে, রাগ কমুক। রাত 8টা হয়ে যায়। দুপুর থেকে দরজা লাগানো। জেসমিন বেগম অনেকবার ডেকেছেন, সাড়া পাননি। গুলবাহার নিজের ক্ষতি করার মতো মেয়ে নয়, রক্ত সে খুব ভয় পায়। যখন এতক্ষণ হয়ে গেল সাড়া নেই, তখন তিনি ভয় পেয়ে যান। বাইরে থেকে 2 জন পুরুষকে ডেকে এনে দরজা ভাঙান। দেখেন হাত রক্তাক্ত গুলবাহারের, পাশে ব্লেড, বিছানায় ফ্লোরে পড়ে আছে। আত্মা কেঁপে ওঠে জেসমিন বেগমের। প্রতিবেশী 2 জন গুলবাহারকে হাসপাতাল নিয়ে আসে। ডাক্তার বলে, রগে ব্লেড লাগেনি, তাই মেয়েটা বেঁচে আছে, আর ঘুমের ওষুধ খেয়েছে, যার জন্য এতক্ষণ ঘুমিয়েছে। সেদিন জেসমিন বেগমের চেনা জানা দুনিয়াটা অচেনা হয়ে যায়। এত শান্ত ভীতু মেধাবী মেয়েটা এমন কিভাবে হলো? এতটা বিগড়ে কিভাবে গেল? ভার্সিটিতে ভর্তির পর থেকে মেয়েটার মধ্যে চেঞ্জ আসে। আস্তে আস্তে এই পর্যায়ে সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটির সত্য প্রমাণ। গুলবাহার দুপুর থেকে রাত 10টা অবধি বন্ধু বান্ধব বাসায় ছিল। যখন চলে যায়, জেসমিন বেগম হাসি মুখে বিদায় দেয়। গুলবাহার গেট অবধি এগিয়ে দিতে আসে। নিশা হাত নাড়িয়ে বলল, গুলবাহার বেবি বাই। জোয়াদের নিশায় মাথায় গানটা মেরে বলে। নিশা তাচ্ছিল্য হেসে বলে, গুলবাহার কোনো নাম হলো? এত বড় নাম, বুড়ি মহিলাদের মতো মগা নাম। গুলবাহারের মনটা তিঙ্খ হয়ে যায়, তবু ঠোঁটে হাসি রেখে বলল, বাই। গুলবাহার বাসায় ঢুকে দেখে ড্রয়িং রুমে মা বসে আছে। ক্লান্ত শরীর সোফায় হেলিয়ে দিয়ে বলল, গুলবাহার নামটা না রাখলেও পারতে আম্মু।
কাউকে বলা যায় না এই নাম। শিক্ষিত হওয়া সত্ত্বেও এমন নাম কেমনে রাখলে? জেসমিন বেগম উত্তরে কিছু বলেননি। চোখে ভেসে ওঠে যখন গুলবাহার ক্লাস 3-তে পড়তো। স্কুল থেকে বেরিয়ে মাকে গলা জড়িয়ে ধরে বলেছিল, আম্মু থ্যাংক ইউ। ও মা, আমার মামুনিটা আজ এত খুশি কেন? আর থ্যাঙ্কস ব্যাপার কি? তুমি আমার বেস্ট মা, আমার এত সুন্দর নাম রেখেছো এর জন্য থ্যাঙ্কস। তাই তাকে বলল আমার মামুনির নামটা অনেক সুন্দর। বাংলা মিস বলেছে আমার নামটা নাকি অনেক সুন্দর, সবার চেয়ে সুন্দর। আরও বলেছে এই নামটা যে রেখেছে সে নাকি আরও সুন্দর। আমি কি বলেছি জানো মা? কি বলেছি? আমার আম্মু দুনিয়ার সবার চেয়ে সবচেয়ে সুন্দরী, তাই আমার আম্মু আমাকে এত সুন্দর নাম দিয়েছে। সেদিন জেসমিন বেগম গুলবাহারকে জাপটে ধরেছিলেন খুশিতে। এই নামটা চেঞ্জ করে ফেলবো আমি। জেসমিন বেগমের ভাবনার সুতো কাটে। বলেন, করো। একটা ফ্ল্যাট কিনো আম্মু, এই বাড়ি ভালো লাগে না। এত টাকা কই পাবো রে মামুনি? গুলবাহার বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। রুমে যেতে যেতে বলল, আফসোস হয় কেন যে কোনো ধনীর ঘরের আমার জন্ম হলো না। জেসমিন বেগমের চোখে জলে ভরে ওঠে। মেয়ে হয়তো জানে না ওনার বুকটা চুরমার হয়ে যায় যখন গুলবাহার অন্য বাবা মায়ের সাথে নিজের বাবা মাকে তুলনা করে। গুলবাহার ঘুমিয়েছে অনেকক্ষণ। জেসমিন বেগম মেয়ের রুমে আসেন। মেয়ের মুখ পানে তাকিয়ে ভাবেন, দেখতে সেই আগের মতোই কতটা মায়াবী। মনটা এত তিতো হলো কেন রে মামুনি? বোঝো না তুমি ছাড়া আমার কেউ নেই? কথা বুক অবধি টেনে দিয়ে আসার সময় মেয়ের কপালে চুমু এঁকে দেন। জেসমিন বেগম রুমে এসে দরজাটা বন্ধ করে আলমারি থেকে মেয়ের ছোটোবেলার জামা কাপড়গুলো নিয়ে কাঁদেন। আহা, কতই না পাগল ছিল গুলবাহার মায়ের জন্য। মাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। একদিন জেসমিন বেগম অভিমান করে বলেছিলেন, গুলবাহার না পড়লে তিনি চলে যাবেন আল্লাহর কাছে। তাই গুলবাহার কি কান্নাটাই না করেছে। সারাদিন পড়েছে। তিনি খুব মিস করেন সেই দিনগুলো। আফসোস করেন যদি ফেরা যেত সেই সুন্দর দিনগুলিতে। জেসমিন বেগমের শরীরটা ভালো না, হার্টের প্রবলেম, ডায়াবেটিক্স। কিন্তু ওষুধ এনে খান না, খাবেন বা কীভাবে? শিক্ষকতা করে কি আর অঢেলা টাকা পাওয়া যায়? মেয়েকে প্রত্যেক দিন টাকা দিতে হয়। কম টাকা দিয়ে হয় না, অনেক দিতে হয়। পার্টিতে যাবে জামা দরকার, বিয়েতে যাবে জামা দরকার, বন্ধু বান্ধবীদের টিপ দেবে টাকা দরকার। কিন্তু ইদানিং টাকার অঙ্কটা বেড়ে গেছে। তিনি ভিতরে ভিতরে ভয় পান মেয়ে তার নেশায় আসক্ত হচ্ছেন না তো। আবার টাকা না দিলেও মেয়ের ব্ল্যাকমেইল হাজারটা। নিজের ক্ষতি করার ভয় দেখায়। আদর শাসন কিছুই কাজ করছে না। ছুটি শেষের আর 2 দিন আছে, তারপরই স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন জেসমিন বেগম। বড্ড ইচ্ছে হচ্ছে মেয়েকে নিয়ে ঘোরার। সাহস করে মেয়ের রুমে আসেন। গুলবাহার ফোনের সামনে বসে কথা বলছিল। সম্ভবত লাইভে এসে ফেসবুকে এই মুহূর্তে ডাকাডাকি করলে রেগে কি করে বসে তাই আর ডাকেননি। রুমে এসে বসেন, টিভি ছাড়েন, কিন্তু না ভালো লাগে না টিভি। অসুস্থতা বেড়েইছে দিন দিন। ওষুধ না খাওয়ার কুফল। বুকটা মাঝে মাঝে ব্যথা করে। ডায়াবেটিসও বেড়েছে বোধহয়। এমতো অবস্থায় একজন সঙ্গী দরকার, কিন্তু কে হবে সঙ্গী? মেয়ে ছাড়া তো কেউ নেই। সুমিকে ডাকেন। সুমি 2-1 মিনিটের মাথায় সুমি আসে। জি খালাম্মা, তুই বিয়ে করছিস কবে? সুমি হকচকিয়ে তাকায়। বললা এর জন্য ডাকছেন? আধা শোয়া হয়ে বসেন, তারপর বলেন, আয় একটু গল্প করি। থালা বাসনগুলা ওইসব পরে করিস, এখন আয়, বস এখানটায়। সুমি বিছানায় জেসমিনের পাশে বসে। জেসমিন হেসে বলল, বয়স কত হলো? ওই তো 17 বছর। জেসমিন বেগম জোরে হেসে উঠে বলল, 2 বছর আগে যখন আমার বাড়িতে প্রথম আসলি তখনই বলেছিলি 17। তোর কি বড় হতে ইচ্ছে হয় না? না খালাম্মা, আমার 17ই বয়স।
জেসমিন বেগম আর কথা বাড়ায়নি, শুধু হাসেন। গুলবাহার বের হচ্ছিল। জেসমিন বেগম ডাকেন, গুলবাহার। গুলবাহার বিরক্তি হয়, কিন্তু প্রকাশ করেনি। দাঁড়ায় দরজার সামনে। জেসমিন বেগম উঠে এসে অনুরোধ গলায় বলল, কই যাচ্ছ মামনি? আমার সাথে আজ একটু ঘুরবে? যা খেতে চাইবে দিব। কিঞ্চিত ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায় গুলবাহার। আর্তনাদ করে বলে, কি বলছো? তোমার সাথে আমার ঘোরার বয়স? এখন বন্ধু বান্ধবের সাথে ঘুরবো। আর কই যাচ্ছি সেটা বলা যাবে না, ব্যক্তিগত অনেক ব্যাপার আছে। জেসমিনের উত্তরের আশায় না থেকে গুলবাহার বেরিয়ে যায়। টুনি রাগ নিয়ে বলে, আপনি ভালো মানুষ, আমার আম্মা হলেই জুতা দিয়া বাড়াইতো। জেসমিন বেগম বাথরুমের দিকে যেতে যেতে বলেন, কখনো মারিনি মেয়েটারে, এক দুবারে মারছি, দেখোস নাই কি হইছে? থাক না ওর মতো, একদিন ঠিক বুঝবে। স্কুল খোলা হয়েছে 2 দিন, জেসমিন বেগম স্কুলে যান না। স্কুলের প্রধান আবু হানিফ স্যারের কল আসে। জেসমিন বেগম রিসিভ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি স্কুলে আসেন না কেন? জি শরীরটা ভালো না। কবে নাগাদ আসতে পারবেন? আগামীকাল দেখি আসব। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল। জি বলুন। আমার বোনের ছেলের জন্য মেয়ে খুঁজছে। আপনি আর আপনার মেয়েকে তো আমি চিনি। আপনি যেমন বুদ্ধিমতী, আপনার মেয়েও। 2 বছর আপনার মেয়েকে দেখি না, কিন্তু এর আগে তো দেখেছি, যথেষ্ট সুন্দরী। আপনার মেয়ের জন্য আমার বোনের ছেলে উপযুক্ত মনে হলো। আমার ভাগ্নে কিন্তু কর্মঠ। জেসমিন বেগম অপ্রস্তুত হয়ে পড়েন। মেয়ের বিয়ের কথা ভাবেননি, কিন্তু এখন ভাবতে হচ্ছে। মেয়ে যেভাবে বিগড়ে যাচ্ছে, যদি স্বামী সংসার পেয়ে ঠিক হয়। তিনি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেন, ছেলের ফ্যামিলি মেম্বার কতজন? মা আর ছেলে। ছেলের বোনের বিয়ে হয়ে গেছে, তাই তো বলছি আপনাকে। জেসমিন বেগম খুশি হন, বলেন, ছেলে কি করে? অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করে দেশে জব করছে আপাতত, 6 মাস পর চলে যাবে। জেসমিন বেগমের মুখটা খুশিতে ভরে ওঠে। আচ্ছা, আপনি আমাকে কাল ছবি দেখিয়েন। আচ্ছা ম্যাডাম, আজ রাখি। জি, আল্লাহ হাফেজ। এরপর দিন ছেলের ছবি দেখেন জেসমিন বেগম, খুব পছন্দ হয়। নাম ইফতেখার ফুয়াদ। ছবিটা নিয়ে আসেন মেয়েকে দেখাতে। দিনটা শুক্রবার। শরীর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে জেসমিন বেগমের। টুনি আসেননি, কল করে জানিয়ে দিছে আজ আসবে না, অসুস্থ নাকি খুব। জেসমিন বেগম মাথা ধরা নিয়ে মেয়ের জন্য নুডলস পরিবেশন করেছেন। আম্মু, পেটের ক্ষুধায় মরে যাচ্ছি, আমার নাস্তা কই? জেসমিন বেগম রান্নাঘর থেকে উত্তর দেন, আরসি মামুনি। গুলবাহারের সামনে নুডলসের বাটি রাখেন তিনি। গুলবাহার ভনে মগ্ন। জেসমিন বেগম বলল, অনেকক্ষণ হয়েছে উঠেছ, খেয়ে নাও। গুলবাহার ফোন থেকে চোখ না সরিয়েই বলে, আচ্ছা যাও এখন। জেসমিন বেগম সাবধানে বলেন, মামনি একটা কথা বলি। গুলবাহার ফোনে কিছু একটা করছে, মায়ের কথায় বিঘ্ন করছে। কপট ট্রাক নিয়ে তাকাই, বলে, কি কথা? জেসমিন বেগম মেয়ের 2 হাত ধরে অনুরোধ নিয়ে বলেন, মামনি তোমার কাছে আর কখনো কিছু চাইবো না, আজ একটা জিনিস চাই, প্লিজ আম্মু ফিরিয়ে দিও না। গুলবাহার হক চকিয়ে উঠল, বলল, কি? একটা ছেলে দেখছি তোমার জন্য, খুব ভালো ছেলে, খোঁজ নিয়েছি, দেখতেও সুন্দর। গুলবাহার চেঁচিয়ে উঠল, কি? জেসমিন বেগম ছলছল চোখে তাকান। গুলবাহার একটু নিবল, বলল, ছেলে করে কি? অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করে জব করছে, 6 মাস পর আবার চলে যাবে মা বউ নিয়ে। গুলবাহার মনে মনে খুশি হয়। ছেলে তাহলে টাকা আছে অনেক, টাকা ছাড়া দুনিয়া চলে নাকি? গুলবাহার রয়ে শয়ে বলল, আচ্ছা দেখো। জেসমিন বেগম অবাক হন, সেই সাথে খুশিও। বিকেলে বুকের যন্ত্রণাটা বেড়ে যায় 1000 গুণ। বিছানায় কাতরাতে থাকেন জেসমিন বেগম। বাসায় সুমি নাই যে, একটু পানি চাইবে।
গুলবাহার বের হয়ে যাচ্ছিল। আজ তার বেস্ট ফ্রেন্ড নিশার জন্মদিন, তার কাছে আজ শ্রেষ্ঠ দিন। জেসমিন বেগম উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন না। জোর করে হাসি ফুটিয়ে ঠোঁটে গুলবাহারকে ডেকে বলেন, মামনি, এক গ্লাস পানি দিয়ে যাও। গুলবাহার বিরক্ত হলেও এক গ্লাস পানি এনে দেয়। জেসমিন বেগম বলেন, মা, একটু আমার কাছে থাকবি? গুলবাহার ফোঁস করে উঠে বলল, আমি এক জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছ না? আজ ইম্পর্টেন্ট একটা দিন, ইচ্ছে করে কেন এমন করছো? একদমে কথাগুলো বলে গুলবাহার বেরিয়ে যায়। জেসমিন বেগম চোখে জল লুকিয়ে হাসেন, বলেন, আল্লাহ, মেয়েটাকে হেদায়েত করো, সঠিক পথ দেখিও। তারপর ধীরে ধীরে উঠে বসে পানি খায়। ফোনটা হাতে নিয়ে হানিফ স্যারকে কল করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল। জি বলুন। আগামী বুধবার ছেলেকে নিয়ে আমার বাসায় আসবেন? আলহামদুলিল্লাহ, আমি জানাচ্ছি ওদের ধন্যবাদ। শুয়ে থাকতে ভালো লাগছে না। জেসমিন বেগম বেরিয়ে আসেন বাইরে। ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেন। অস্থির লাগছে খুব। পাশে ছাদে একজন বিধবা বসেছিলেন। জেসমিন বেগম কথা বলার জন্য ডাকেন, চাচি কেমন আছেন? বিধবা রোদ পোহাচ্ছিলেন। কারো ডাক শুনে চোখের চশমাটা ঠিক করে তাকান। জেসমিন বেগমকে দেখে বলেন, জেসমিন, না। জি চাচি। অনেকক্ষণ কথা হয় না দুজনের মাঝে। কথার মাঝে জেসমিন বেগমের মাথাটা ঘুরে উঠে। তিনি ছাদের মেঝেতে বসে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা লুটিয়ে পড়েন। বেদবা আতকে উঠে গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে ছেলেকে ডাকেন। এরপর দিন দুপুর 2টা অবধি জেসমিন বেগমের লাশ নিয়ে গুলবাহারের জন্য অপেক্ষা করছে প্রতিবেশীরা, কিন্তু গুলবাহারের আসার নাম নেই। বাধ্য হয়ে জেসমিন বেগমকে দাফন করা হয়। গুলবাহার নিশার বার্থডের উপলক্ষে আনন্দ ফুর্তির জন্য ফ্রেন্ডদের সাথে অতিরিক্ত মাদক সেবন করেছে। রাত থেকে নিশার বাসায় মরার মতো ঘুমাচ্ছে সে। বিকেলের দিকে গুলবাহার বাসায় আসে। আসার পথে ভাবছিল মাকে কি বলবে। একটা রাত সে বাইরে ছিল। বাসার বাইরে থেকে আতর, গোলাপ জলের ঘ্রাণ পায় সে। উৎসুক হয়ে বাসায় ঢুকে দরজা খোলা। গুলবাহার দ্রুত ঢুকে ড্রয়িং রুমের ফ্লোরে সুমি মাথা হাত দিয়ে বসে আছে। অস্পষ্টভাবে গুলবাহার ডাকে, সুমি। সুমি তাকায়। গুলবাহারকে দেখে উঠে দাঁড়ায়। গুলবাহারকে আচমকা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। গুলবাহার হতবাক, সেই সাথে বুকে চিনচিন ব্যথা। সুমিকে সরিয়ে মায়ের রুমে আসে, দেখে নাই। গুলবাহারের মাথা ঘুরিয়ে ওঠে। সুমিকে ডাকে, এই সুমি, সুমি আম্মু কই? সুমি দৌড়ে আসে। সে কিছু বলতে পারছে না। গুলবাহার ক্ষীণ সুরে বলে, স্কুলে কাজে আটকে গেছে না, খালাম্মা আর নাই আফামনি, গতকালই বিকালে চইলা গেছে আকাশে। গুলবাহারের শরীরটা ঝাঁকি দিয়ে উঠে ধপ করে ফ্লোরে বসে। সুমির কান্না বেগ বেড়েই চলেছে। সেদিন রাতভর ঘুমায়নি গুলবাহার। ফোনে মন নেই, গান শোনার মন নেই, ফ্রেন্ডের কলও রিসিভ করে না। মায়ের রুমে ফ্লোরে শুয়ে আছে বিকেল থেকে। সন্ধ্যায় একবার পাথরের মতো অনুভূতিহীনভাবে কবরটা দেখে আসে মায়ের। ভাবে, বিগত দিনের সবগুলো ব্যবহারের কথা কেন করেছে সে এমন। তার মা তো অন্য মায়েদের মতো ছিল না, বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। তবু কেন সে ফ্রেন্ডের আশায় মাকে দূরে রেখেছিল? এতই যখন অবহেলা করেছিল, তাহলে এমন তীব্র কষ্ট কেন হচ্ছে? ফজরের দিকে চোখটা লাগে। নিশা, জয়েদ সহ বাকি ফ্রেন্ডরা আসে 10টার দিকে। গুলবাহারকে তারা সারা রাত কল করলো, ধরল না। কি হয়েছে দেখার জন্য আসা। সুমি দরজা খুলে দেয়। নিশাকে দেখিয়ে দেয় জেসমিন বেগমের রুম। ওরা এসে দেখে গুটি সুটি মেরে ফ্লোরে ঘুমাচ্ছে গুলবাহার। চেহারার বিধ্বস্ত অবস্থা। হতচকিতভাবে একজন আরেকজনের দিকে তাকায়। সুমিকে জুয়াদের জিজ্ঞাসা করে, কি হয়েছে? খালাম্মা মারা গেছে শুক্রবার বিকেলে। আফামনি শেষবারের মতো খালাম্মার মুখটাও দেখতে পারে নাই। দলটা হঠাৎ স্তব্ধ হয়ে যায়।
জুনায়েদ বিড়বিড় করে, ও মাই গড। নিশা গুলবাহারকে ডাকে। গুলবাহার চোখ খুলে নিশাকে দেখে আচমকা রেগে যায়, ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় সবাই হতবাক। গুলবাহার কেঁদে উঠে বলে, তোরা আমার জীবনের অভিশাপ। তোদের সঙ্গ পেয়ে আমার আজ এই দশা। আমার মা মইরা গেছে, বুঝতাছস? আমার জীবনটা থেমে গেছে মনে হইতাছে। তোদের সময় দিতে গিয়ে, খুশি করতে গিয়ে আমার মারে কষ্ট দিছি। বিশেষ করে নিশা, তুই। তোর কথায় সর্বপ্রথম আমি মায়ের সাথে তর্ক করছি। বের হ সবাই, কেউ আসবি না আমার কাছে। আম্মু অনেকবার বলছে নিশার সাথে মিশিস না। তবু মিশেছি একটা ডাগস আসক্ত মেয়ের সাথে। নিশা কয়টা কথা শোনাতে গিয়েও চুপ হয়ে যায়, বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই বেরিয়ে যায়। গুলবাহার কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে। অতিরিক্ত কান্নার কুফল, রাতে জ্বর উঠে অনেক গুলবাহারের। সুমি ঘুমিয়েছে অনেকক্ষণ। শরীরটা এত অশান্তি করছে, মাথার রগ ব্যথায় দপদপ করছে, শরীর কাঁপছে, কিন্তু পাশে কেউ নেই। অথচ আগে সারা রাত জেগে মা নামক মানুষটা জলপট্টি দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, কি খাবি মা? অশান্তি লাগতাছে বেশি, একটু ঘুমা মামনি। মায়ের হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু মা তো চলে গেছে হাতের নাগালের বাইরে। শরীরের অশান্তি বেড়েই চলেছে। কাপা হাতে ফোন নিয়ে নিশাকে কল করে, এক এক করে সবাইকে করলো, কিন্তু কেউ আসতে পারবে না। নেশা তো চূড়ান্ত অপমান করে বলে দিয়েছে সে আর গুলবাহারের মুখ দেখতে চায় না। হাজার কষ্টেও গুলবাহার হাসে। যাদের জন্য মাকে মূল্যায়ন করেনি, আজ তাদের কি রূপ। মা তো মাই, মায়ের জায়গা সবার ওপরে। মাকে খুশি করতে পারলে চারপাশ বেহেশত। অথচ আমরা, গুলবাহার ধীরে ধীরে উঠে বসে। লাবণ্যময় মুখ 2 দিনে মায়ের অভাবে চুপসে গেছে। গুলবাহার জেসমিন বেগমের রুমে আসে। জেসমিন বেগমের একটা শাড়ি বুকে জড়িয়ে কেঁদে ওঠে। সুমি জাগে। গুলবাহারে খুব মা পাচ্ছে। বড্ড একা লাগছে, মনে হচ্ছে পুরো দুনিয়াতে সে একা। কোনো এক গভীর জঙ্গলে সে একা, বড্ড একা। দরজা খুলে বেরিয়ে আসে। গভীর রাতের অন্ধকার যে মেয়ে ভয় পায়, সে অন্ধকারে হেঁটে মায়ের কবরে যাচ্ছে। কতটা একা হলে মানুষ এমন করে। গুলবাহার দাঁড়িয়ে আছে মায়ের কবরের সামনে। শরীরটা অবশ হয়ে যাচ্ছে। নিজের মতাময়ী মায়ের কবর দেখে শরীরের হাড় জোর ছেড়ে দেয়। গুলবাহার লুটিয়ে পড়ে কবরের উপর, আগড়ে ধরে মায়ের কবর। এই আম্মু, আম্মু, এত শান্তিতে ঘুমাচ্ছ? তোমার গুলবাহার যে তোমাকে ছাড়া ঘুমাতে পারছে না। আম্মু, তোমার মায়া হচ্ছে না তোমার গুলবাহারের কষ্ট দেখে? তাহলে ফিরে কেন আসছো না? তুমি তো এমন ছিলে না মা, এত পাষাণ হয়ে গেছো আল্লাহর কাছে গিয়ে। ক্ষীণ সুরে কেঁদে কেঁদে বলল গুলবাহার। তারপরই আর্তনাদ করে কেঁদে বলল, আম্মু প্লিজ আল্লাহকে বলো রাস্তা দিতে তোমায়, আমার কাছে ফিরে আসার। আম্মু, তুমি আমার বাচ্চা হয়ে আমার বুকে থাকবা। বিশ্বাস করো, আগলে রাখমু তোমারে। প্রমিস আম্মু, আমি আর অবাধ্য হব না, তোমার সব কথা শুনবো। আম্মু, আমায় মাফ করা যায় না? মাফ করে দাও, অসহনীয় যন্ত্রণা হচ্ছে আমায়। আম্মু, আমি তোমাকে আরও একবার চাই, ধুলো বালি জমতে দেব না আর। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যত্ন করে রাখবো। গুলবাহারের আর্তনাদে আকাশ, গাছপালা, মাটি, রাতের ঝিঝি পোকা সব স্তব্ধ হয়ে গিয়েছিল। তবুও ফিরে আসেনি জেসমিন বেগম। মায়ের কবরের ওপরে কাঁদতে কাঁদতে প্রচণ্ড জ্বর, ঠান্ডায় সেন্সলেস হয় গুলবাহার চোখ খুলে দেখে নিজের রুমে সে। সুমি বলে সে পিছু পিছু গিয়েছিল। গুলবাহারকে অজ্ঞান দেখে এলাকার মানুষকে দেখে বাসায় আনে। গুলবাহার হালকা হেসে সুমিকে বলে, সুমি, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দিস। আর নতুন কাজ নে, আমি তোরে বেতন দিমু কই থেকে। সুমি উত্তরে কিছু বলল না। সত্যি তাকে তো চলে যেতেই হবে, পেট চালাতে টাকা দরকার। এরপর দিন থেকে সুমি আর আসেনি। গুলবাহারের সময়গুলো বিষাদময় হয়। বাসায় চাল ছিল 1 বস্তা করে আর 1 কেজি ডাল, তাই রেঁধে খাচ্ছে। ভার্সিটি যায় না। জেসমিন বেগমের আলমারিতে কিছু টাকা পেয়েছে, সেগুলো যত্নে লুকিয়ে রাখে।
জেসমিন বেগমের রুমেই গুলবাহার ঘুমায়। হঠাৎ মায়ের জন্য চিৎকার করে কেঁদে ওঠে। মাঝে মাঝে ভাবে কি স্বার্থপর ফ্রেন্ড ছিল তার। একটা বার দেখতে আসেনি। ভার্সিটিতে আরও 2-3 জন ছিল যাদের সাথে গুলবাহার প্রথম মিশত। এদের আর পাত্তা দেয়নি। আর আজ এরাই এটা ওটা নিয়ে আসছে। মাঝে মাঝে গুলবাহারের খুব লজ্জা হয়, কথা বলে না কারোর সাথে। পাড়া প্রতিবেশী দেখলেই কথা শোনায়। আবার গতকাল থেকে কিছু বখাটে জ্বালাচ্ছে, রাতে পাথর ছুঁড়ে দেয় ছাদে, বাজে মন্তব্য করে। গুলবাহার ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। সেদিন সকাল 10টা, বার শুক্রবার। কলিং বেল বাজছে অনেকক্ষণ। গুলবাহার ভয়ে খুলছে না দরজা। মায়ের সেলফোনটা বেজে ওঠে। গুলবাহার রিসিভ করে। ওপাশ থেকে বয়স্ক গলা পাওয়া যায়। হ্যালো ম্যাডাম, দরজাটা খুলছেন না কেন? গুলবাহার উত্তরে কিছু বলেনি। দৌড়ে এসে দরজা খুলে দেয়। দেখতে পাই একজন মহিলা, হানিফ স্যার, একটা হ্যান্ডসাম ছেলে। গুলবাহার বদ্ধভাবে বলে, আসুন। তারা এসে সোফায় বসে। হানিফ স্যার হেসে বলেন, তোমার আম্মু কই মা? গুলবাহার মাথা নিচু করে। হানিফ স্যার অবাক হন, আবার প্রশ্ন করে। গুলবাহার বলে, নেই, 1 সপ্তাহ আগে মা মারা। গুলবাহার মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। 3 জন আহত হয়। হানিফ স্যার বিড়বিড় করে, ইন্না লিল্লাহ ওয়া। তারপর আবার বলেন, ঢাকা ছিলাম কয়দিন, তাই খবর পাইনি। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। হানিফ স্যার কেসে সবার দৃষ্টি আকর্ষণ করে। আফা, মেয়ে পছন্দ হয়েছে। জেসমিন ম্যাডাম নেই, তিনি যা সম্পূর্ণ করতে পারেননি আমার করা উচিত। গুলবাহার অবাক হয়ে তাকায়। হানিফ স্যারের বোন বলে, আমারও তো পছন্দ হয়েছেই। ফুয়াদের আর মেয়ের ইচ্ছে থাকলে কোনো সমস্যা নাই। এত গুণী একজন মহিলার মেয়ে খারাপ অবশ্যই হবে না। ভাগ্নে। ফুরাদ একবার গুলবাহারের দিকে তাকায়, তারপর বলল, ওনার সাথে একবার কথা বলা উচিত। হানিফ স্যার গুলবাহারের উদ্দেশ্যে বলল, তোমার সমস্যা একা কথা বলতে? গুলবাহার মাথা নাড়ায়। আসুন বলে নিজের রুমে আসে হেঁটে। ফুয়াদের পিছু আসতে নেয়। তখন হানিফ স্যার বলেন, মনে রাখিস মেয়েটার অভিভাবক নেই। মামা খালারা আছে, কিন্তু তারা কোনো কাজের না। অভিভাবকহীন বিয়ে করতে হবে। ফুয়াদ হেসে রুমে আসে। অনেকক্ষণ বিছানায় চুপ করে বসে থাকে। গুলবাহারের উদ্দেশ্যে বলে, গুলবাহার, নামটা আপনার চেয়েও সুন্দর। কে রেখেছে? আমার আম্মু, হেসে বলল গুলবাহার। মনে মনে ভাবে, সবাই বললে কত সুন্দর নাম, অথচ একজনের মন্তব্যে আমি আম্মুর সাথে বাজে ব্যবহার করেছি। কেন এই নাম রাখলো তাই? বিয়েতে আপনি রাজি? ফুয়াদ প্রশ্ন করল। গুলবাহার না করে ফুয়াদ হাসে মিলিয়ে যায়। বলে, কেন? এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনাকে একটা কথা বলি। জি। আপনার এখন তো কেউ নেই। একটা নির্দিষ্ট নিরাপদ জায়গা করে নেওয়া উচিত, নয়তো আপনারই ক্ষতি। আর আপনার মাই এটা চেয়েছিলেন। গুলবাহার কিছু বলল না। ছেলেটা স্মার্ট, বুঝতে পেরেছে। ফুয়াদ নাম্বার দিয়ে বেরিয়ে যায়। মন পাল্টে গেলে যেন জানায়। সারা রাত ভেবে দেখলো এখানে বেশি দিন থাকাটা রিস্ক হবে। যে কোনো মুহূর্তের বখাটেরা হামলা করবে। আর যা খাবার আছে আর কয়দিনই যাবে। ফুয়াদকে টেক্সট করে, আমি রাজি। কয়দিনের মধ্যেই ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয়। স্বামীর বাড়িতে আসার পর সে খেয়াল করেছে ফুয়াদ মাকে চোখে হারায়। বাসায় এসেই মায়ের কাছে যাবে, প্রত্যেক দিন কিছু না কিছু আনবে, নিজের হাতে বেঁধে খাওয়াবে। তখন গুলবাহার খুব কাঁদে, মাকে মিস করে দিল দিয়ে। সারা শরীর হয় জ্বালা পোড়া যন্ত্রণা। আফসোস করে, আমি কেন এমন হলাম না। ফুয়াদের মতো সন্তান প্রত্যেক ঘরে ঘরে কেন হয় না? দিন শেষে রাতে গুলবাহারের আকাশের দিকে তাকিয়ে থাকে, খুঁজে তার মা কোনটা। মাঝরাতে স্বপ্ন দেখে মাকে,
চিৎকার করে ওঠে, ঘুম ভেঙে যায়। ফুয়াদের বুকে মুখ লুকিয়ে কাঁদে। স্বামী শাশুড়ি ছাড়া দুনিয়াটাকে সে চেনে না, আর টিভি দেখে না, ফেসবুকে যায় না অনেক দিন। বাসার টুকটাক কাজ করে আর মায়ের কথা ভাবে। আচমকা চিৎকার করে কেঁদে ওঠে। কেঁদে গেছে অনেকগুলো মাস। মায়ের মৃত্যুর শোক থেকে বেরোতে পারেনি গুলবাহার। 3 দিন পর অস্ট্রেলিয়া চলে যাবে। মায়ের কবরের পাশে বসে আছে, বলছে, আম্মু চলে যাচ্ছি সুদূরে, তোমায় খুব মিস করব। আর মা, আল্লাহকে বলো তোমার মতো যেন আমার একটা মেয়ে হয়, আমার মায়ের মতো। গুলবাহার আসো। ফুয়াদ বলল। গুলবাহার আগলে ধরে মায়ের কবর, মাটি খামচে ধরে বলে, আমার মনে হচ্ছে মায়ের কবর রেখে আমি যেতে পারবো না অস্ট্রেলিয়ায়। আমাদের ভিসা পাসপোর্ট সব রেডি, যেতেই হবে। গুলবাহার ফুয়াদের দুপা ধরে কেঁদে ওঠে, প্লিজ আম্মুর কবরটা রেখে যেতে পারবো না। আমরা একসাথেই থাকি না বাংলাদেশে? তোমার তো ভালো জবই আছে। সমাপ্ত।